গল্পনিধি চ্যানেলে আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ। গল্পটিকে পর্ব আকারে উপস্থাপন করা হলো। আজ শুনবেন এর প্রথম পর্ব। আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। চিত্রাকে সিদ্ধান্ত যা নেবার এখনই নিতে হবে। সে ট্রেনে থাকবে নাকি সুটকেস নিয়ে নেমে যাবে। বিশাল এই সুটকেস হাতে নিয়ে নামা তার পক্ষে সম্ভব না। নেমে যাবার সিদ্ধান্ত নিলে তাকে কুলি ডাকতে হবে। দেরি করা যাবে না, এক্ষুনি ডাকতে হবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। 6টায় ছাড়ার কথা, এখন বাজছে 5:50। দুঃখে চিত্রার চোখে পানি এসে যাচ্ছে। চিত্রার হাতে প্রথম শ্রেণী স্লিপিং বার্থের টিকিট। হাত পা ছড়িয়ে যাবে। ট্রেনে তার এক ফোঁটা ঘুম হয় না, তাতে অসুবিধা নেই। গল্পের বই পড়তে পড়তে যাবে। হাত ব্যাগে 2টা গল্পের বই আছে, দুটোই ভূতের গল্প, স্টিফেন কিং। চলন্ত ট্রেনে ভূতের গল্প পড়তে ভালো লাগে। স্টেশনের বুক স্টল থেকে 1 কপি রিডার্স ডাইজেস্ট কিনেছে। ট্রেনে বাসে ডাইজেস্ট জাতীয় পত্রিকা পড়তে আরাম। মন দিয়ে পড়তে হয় না, চোখ বুলালেই চলে। ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। আজ কি ট্রেন লেট হবে? চিত্রা জানালা দিয়ে মুখ বের করলো। একজন কুলিকে জানালার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সে কি ডাকবে তাকে, বলবে সুটকেস নিয়ে নামিয়ে দিতে? সে ঠিক করলো নেমেই যাবে। আর তখনই বিশাল বড় বড় 2টা কালো ট্রাঙ্ক দরজায় নামলো। ট্রাঙ্কের সঙ্গে বেতের ঝুড়ি। এসবের মালিক এক মাওলানা, সুফি সুফি চেহারা। তার গা থেকে আতরের গন্ধ আসছে। মাওলানার স্ত্রী গর্ভবতী। বোরকায় তার অস্বাভাবিক বিশাল পেট ঢাকা যাচ্ছে না। ভদ্রমহিলা দৌড়ে ট্রেনে ওঠার পরিশ্রমে ক্লান্ত। তিনি ট্রাঙ্কের উপরেই বসে পড়েছেন, বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। বিশাল এই ঝামেলা ডিঙিয়ে চিত্রার পক্ষে নামা অসম্ভব। বোরকা পরা মহিলা স্বামীকে বললেন, পানি খাবো, পানি। আর ঠিক তখনই ট্রেন দুলে উঠল। চিত্রার প্রধান সমস্যা, দুজনের যে কামরায় তার সিট, সেখানে বুড়ো এক ভদ্রলোক আছোয়া হয়ে আছেন। ভদ্রলোকের মাথা অস্বাভাবিক ছোট। তিনি তার ছোট মাথা হলুদ রঙের মাফলার দিয়ে পেঁচিয়ে বলের মতো বানিয়েছেন। গায়ে প্রায় মেরুন রঙের কোট। কোনো রুচিবান মানুষ এই রঙের কোট পরে বলে চিত্রার জানা নেই। তার হাতে সিগারেটের এক একটা টান দিচ্ছেন আর বিকট শব্দে কাশছেন। ঘর ভর্তি সিগারেটের ধোঁয়া। ভদ্রলোকের পরনের লুঙ্গি। এক শ্রেণীর মানুষ আছে যারা ট্রেনে বা লঞ্চে উঠেই কাপড় বদলে লুঙ্গি পরে ফেলে। উনি মনে হয় সেই জাতের। প্লেনে উঠেও কি এরা এই কাণ্ডই করে? হয়তো করে। লাঞ্চ টাইমে গামছা নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের জন্য। বিমানবালার কাছ থেকে গায়ে মাখার জন্য তেল চায়। অসহ্য। ভদ্রলোকের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে এসেছে। কাঠির মতো 2টো পা বের হয়ে আছে। পা ভর্তি পাকালম। ভদ্রলোক আবার কিছুক্ষণ পর পর এক পা দিয়ে আরেক পা ঘষছেন, পায়ের বেহালা বাজাচ্ছেন। কি কুৎসিত। এমন একজন মানুষের সঙ্গে দিনাজপুর পর্যন্ত যেতে হবে। চিত্রা করিডোরে দাঁড়িয়ে আছে, কামরায় ঢুকছে না। রেলের একজন অ্যাটেন্ডেন্টকে পাওয়া গেলে জিজ্ঞাসা করত খালি কোনো কামরা আছে কিনা। এত বড় স্লিপিং বগি, একটাও সিট খালি থাকবে না? সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্টকে দেখা যাচ্ছে না। প্রয়োজনের সময় এদের কাউকেই পাওয়া যায় না। চিত্রাকেই বিপদে ফেলেছে তার রুমমেট লিলি। ট্রেনের টিকিট লিলি তার মামাকে দিয়ে কাটিয়েছেন। সেই মামা নাকি রেলের বিরাট অফিসার। লিলি তার মামাকে বলেছে 2 সিটার স্লিপারের একটা টিকিট দিতে, সেখানে যেন অন্য কেউ না যায়। একটা সিট অবশ্যই খালি যাবে। লিলির মামার কাছে এই ব্যবস্থা করা নাকি কোনো বিষয়ই না। এখন দেখা যাচ্ছে বিষয়। লিলির ক্ষমতাবান রেল মামা কিছুই করতে পারেনি। চিত্রাকে যেতে হবে পা ভর্তি সাদা লোমের বুড়োটার সাথে, যে বুড়ো 2 পা ঘষে ঘষে
পা বেহালা বাজাবে, মহান পা সঙ্গীত। ইচ্ছা করলে চিত্রাকে এখনই সে কল দিতে পারে, মোবাইল ফোন সঙ্গে আছে। কিন্তু লাভ কি? লিলি নিশ্চয়ই বুড়োকে সরাতে পারবে না। ম্যাডাম, কোনো সমস্যা? চিত্রা ঘাড় ঘুরিয়ে দেখল রেলের একজন অ্যাটেন্ডেন্ট, হাতে চাবির গোছা, সরল ধরনের চেহারা, গোল মুখ, বড় বড় কান। চিত্রা শরীরবিদ্যা নামের একটা বইয়ে পড়েছে, যাদের মুখ গোলাকার, কান বড় বড়, তারা সহজ সরল প্রকৃতির হয় এবং অন্যকে বিপদে সাহায্য করার মানসিকতা এদের আছে। এরা পরোপকারী হয়। চিত্রা বলল, স্লিপিং বার্থে খালি কোনো সিট আছে কি? আমি এই বৃদ্ধা ভদ্রলোকের সাথে যেতে চাচ্ছি না। উনি ক্রমাগত সিগারেট খাচ্ছেন। একটু আগে একটা শেষ করেছেন, এখন আরেকটা ধরিয়েছেন। অ্যাটেন্ডেন্ট বলল, কামরার ভেতরে সিগারেট খাওয়া যাবে না, আমি ওনাকে নিষেধ করে দিচ্ছি। আর কোনো সিট কি নেই? বাথরুমের কাছে 4 সিটারে একটা সিট খালি আছে, কিন্তু আপনি সেখানে যেতে পারবেন না। যেতে পারবো না কেন? ম্যাডাম, সামান্য অসুবিধা আছে, তারপরও খোঁজ নিয়ে দেখি। আপাতত নিজের কামরায় বসুন। অ্যাটেন্ডেন্ট সুটকেস ঢুকিয়ে দিল। চিত্রাকে তার পেছনে পেছনে যেতে হলো। চিত্রাকে ঢুকতে দেখে বুড়ো পা গুটিয়ে নিল, পিটপিট করে তাকালো। বুড়োর নাকের নিচে বিশাল গোফ, উপরের ঠোঁটটা গোফের কারণে ঢাকা পড়ায় তাকে কার্টুন ফিগারের মতো লাগছে। চিত্রা বলল, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। বুড়ো বলল, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ, আমার রুমমেট? জি। ভালো সমস্যা হলো, আমি সিগারেটে টান না দিয়ে থাকতে পারি না। করিডোরে গিয়ে খাবেন। বুড়ো বলল, আমার শরীর ভালো না, আর্থ্রাইটিসে ব্যথা, হাঁটাহাঁটি করতে পারি না। প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া আমার জন্য সমস্যা। যাই হোক, তোমার নাম কি? চিত্রা। চিত্রা নামের অর্থ কি? জানি না। চিত্রা তার নামের অর্থ জানে, বুড়োটাকে অর্থ বলতে ইচ্ছে করছে না। চিত্রা একটা নক্ষত্রের নাম। আমার নাম রশিদ, আব্দুর রশিদ উদ্দিন। শুধু রশিদ উদ্দিন নাম হলেই ভালো হতো। বাবা আবার কি মনে করে আগে আব্দুর বসিয়েছেন। তুমি পড়াশোনা করছো? ছাত্রী? জি। কি পড়ছো? ফিজিক্স। কোন ইয়ার? 3rd ইয়ার। এবার অনার্স দেব। ঢাকা ইউনিভার্সিটি? জি। ইউনিভার্সিটি খোলা না? খোলা। ইউনিভার্সিটি খোলা, তাহলে যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে ঘোরাঘুরি করার মানে কি? জবাব না দিয়ে চিত্রা বের হয়ে গেল। ক্লাস মিস দিয়ে ঘোরাঘুরি করলে বুড়োর কি? বুড়োর সঙ্গে অকারণে কথা বলার চেয়ে করিডোরে হাঁটাহাঁটি করা ভালো। ট্রেনে বুফে কার নিশ্চয়ই আছে। বুফে কারে জানালার পাশে বসে চা খেতে খেতে দূরের দৃশ্য দেখা যেতে পারে। সন্ধ্যা এখনো মিলায়নি। শেষ বিকালের আলোয় দিগন্ত বিস্তীর্ণ ধানক্ষেত দেখতে ভালো লাগার কথা। রিডার্স ডাইজেস্ট খুলে জোকস পড়া যেতে পারে, যদিও সে এখনো রিডার্স ডাইজেস্টের কোনো জোক পড়ে হাসেনি। ভাগ্য ভালো থাকলে এবার হয়তো হাসবে। 3 কামরা পরেই বুফে কার। সেখানে চা নেই, কফি আছে। চা বিক্রেতার লাভ নেই, কফিতে লাভ বলেই কফি। কফির কড়া গন্ধ চিত্রার ভালো লাগে না। তারপরও সে কফি নিয়ে জানালার পাশে বসল। ব্যাগের ভেতর মোবাইল ফোনের রিং বাজছে। মনে হচ্ছে হাত ব্যাগের ভেতরে ছোট্ট কোনো শিশু হাত পা ছুড়ে কাঁদছে। এক্ষুনি তাকে কোলে নিতে হবে। টেলিফোন করেছে লিলি। ধরবে না করেও চিত্রা টেলিফোন ধরল। লিলি অকারণে কথা বলবে। বিরক্ত অবস্থায় কারো অকারণ কথা শুনতে ভালো লাগে না। হ্যালো চিত্রা, ট্রেন ছেড়েছে? টঙ্গী পার হয়ে গেছে? হুম হুম করছিস কেন? কথা বল। নিজের মতো করে 2 সিটের স্লিপার পেয়েছিস? বললাম না, মামাকে বললেই মামা ব্যবস্থা করে দেবে। এখন দরজা বন্ধ করে হাফ ন্যাংটা হয়ে শুয়ে পড়। তুই তো আবার ট্রেনে ঘুমাতে পারিস না। গল্পের বই নিয়ে বসে যা। গান শোনার যন্ত্রপাতি এনেছিস? MP3টা আছে না? না। সে কি, আমার ওয়াকম্যানটা না তোকে নিয়ে যেতে বললাম? বের করে তোর টেবিলে রেখেছিলাম তো। ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না। মনে হয় কানের সঙ্গে মুখ লাগিয়ে কেউ গান করছে। লিলি আনন্দিত গলায় বলল,
এটাই তো ভালো, শুধু পুরুষ গায়কদের গান শুনবি, মনে হবে কোনো পুরুষ তোর কানে চুমু খাচ্ছে। চিত্রার বিরক্তি লাগছে। লিলির মুখ আলগা, অশালীন কথাবার্তা সে অবলীলায় বলে। চিত্রা বলল, লিলি একটা কথা, তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি, আমার সঙ্গে এক বুড়ো আছে। বলিস কি? আমি এক্ষুনি মামাকে টেলিফোন করছি। এখন টেলিফোন করে লাভ কি? অবশ্যই লাভ আছে, প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকায় যাবে, নতুন বগি লাগানো হবে, নো হাঙ্কি পাঙ্কি। কেন অর্থহীন কথা বলছিস? লিলি বলল, আমি মোটেই অর্থহীন কথা বলছি না, আমি অর্থহীন কথা বলার মেয়েই না। এক্ষুনি টেলিফোন করে আমি মামার 12টা বাজিয়ে দিচ্ছি। আর শোন, বুড়ো যেহেতু আছে, খবরদার ঘুমোবি না। বুড়োগুলো একটু সেক্স টার্ভ হয়, শুধু ছোক ছোক করে। রাতে ঘুমিয়ে পড়বি, হঠাৎ জেগে দেখবি বুড়ো তোর বিশেষ কোনো জায়গায় হাত রেখে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। প্লিজ স্টপ ইট। এর চেয়ে ভয়ঙ্কর কিছুও ঘটতে পারে, যেমন ধর। চিত্রা টেলিফোনের লাইন অফ করে দিল। লিলি থামবে না, নোংরা কথা বলতেই থাকবে। লিলি পরীর মতো একটা মেয়ে, মায়া মায়া চোখ, পবিত্র চেহারা, অথচ কি সব নোংরা ধরনের কথা। চিত্রা কফিতে চুমুক দিল। যা ভেবেছিল তাই, অতিরিক্ত চিনি এবং কুসুম গরমও না। কফি থেকে হরলিক্সের গন্ধও আসছে। এর মানে কি? বয়কে ডেকে একটা ধমকি কি দেয়া যায় না? অবশ্যই দেয়া যায়, তবে এই মুহূর্তে ধমক দেওয়া যাবে না। অন্য একজন ধমকাধমকি করছেন। তিনি গর্ভবতী বোরকাওয়ালির স্বামী মাওলানা। তিনি পানি কিনতে এসেছেন। ছোট এক বোতল পানি 13 টাকা চাচ্ছে, অথচ বাইরে 12 টাকা। বয় নির্বিকার ভঙ্গিতে বললেন, বাইরে থেকে পানি কিনেন, খামাখা পেশাল পারবেন কেন? মাওলানা এখনো তার স্ত্রীকে পানি খাওয়ায়নি ভেবে চিত্রার খারাপ লাগছে। তার স্বামীও কি এরকম ইনসেনসিটিভ হবে? চিত্রা যাচ্ছে বিয়ে করতে, যদিও তার বড় মামা খোলাসা করে কিছু বলছেন না। তিনি খোলাসা করে কিছু বলার মতো মানুষও না। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, স্ট্রোক হয়েছে, একটা পা অবশ। আমি তোকে প্রতিষ্ঠিত দেখে মৃত্যুর জন্য তৈরি হতে চাই। চিত্রাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয়ই তাকে বিবাহিতা দেখা। পুরুষদের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ, বিবাহ। চিত্রা কফির কাপ সরিয়ে উঠে দাঁড়ালো। সে অ্যাটেন্ডেন্টকে খুঁজে বের করবে। সে কোনো ব্যবস্থা করেছে কিনা দেখব। বুড়ো সিগারেট হাতে করিডোরে দাঁড়ানো। চিত্রাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? অভিভাবকের মতো গলা, যেন কৈফিয়ত তলব করছে। চিত্রার যেখানে ইচ্ছা যাবে, বুড়োর কৈফিয়ত তলবের কিছু নেই। চিত্রা, তুমি উপরের সিটে থাকবে, আমার পক্ষে উপরে ওঠা সম্ভব না, তাছাড়া আমাকে ঘন ঘন সিগারেট খেতে যেতে হবে। চিত্রা জবাব দিল না। জবাব দেবার কিছু নেই, বুড়োর সঙ্গে খেজুরে আলাপ করার কিছু নেই। বুড়ো সিগারেটের লম্বা টান দিয়ে বলল, এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে, এটা জানো? বাথরুমের লাগোয়া যে কামরা, সেখানে। চিত্রা বলল, তাই নাকি? ইয়াং ছেলের ডেড বডি, সঙ্গে মা আছে, ভাই আছে। স্ট্রেঞ্জ ব্যাপার হলো, এরা কেউ কাঁদছে না, মনে হয় অধিক শোকে পাথর। চিত্রা জানালার দিকে এগিয়ে গেল। বুড়োর সঙ্গে বকবক করার কোনো ইচ্ছে তার নেই। ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে, এই বিষয়টাও ভালো লাগছে না। একসময় ডেড বডি থেকে গন্ধ ছড়াতে পারে। স্লিপিং বার্থে এসি কামরা, জানালা খোলার উপায় নেই। ডেড বডির গন্ধ বের হবে না, কামরার ভেতর ঘুরপাক খেতে থাকবে। দরজার পাশে দাঁড়ানো গেল না। মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও সিগারেট। আজকাল কি সবাই স্মোকার? চিত্রা আবার বুফে কারের দিকে রওনা হলো। এক কাপ কফি কিনে জানালার পাশে বসে থাকবে, কফিতে চুমুক দেবে না। চিত্রা মোটামুটি নিশ্চিত আজ সারা রাত সে তাঁতের মাকুড়ের মতো একবার যাবে নিজের কামরায়, একবার যাবে বুফে কারে, কফি কিনবে এবং জানালা দিয়ে ফেলে দিবে। চিত্রা আগে যেখানে বসেছিল সেখানে চাদর গায়ে এক লোক বসে আছে। চিত্রার সামান্য মন খারাপ হলো। বুফে কার পুরাটাই খালি। তাকে যে ঠিক আগের জায়গাতেই বসতে হবে তা না, অথচ আগের জায়গাতেই বসতে ইচ্ছে করছে। ম্যাডাম, আপনার নাম কি চিতা? চিত্রা পেছনে স্লিপিং কারের অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে।
চিত্রা বিস্মিত হয়ে বলল, আমার নাম চিতা না, ফোঁটাওয়ালা বাঘের নাম চিতা। আমার নাম চিত্রা। আপনার মোবাইল সেটটা কি বন্ধ? হ্যাঁ। আপনাকে মোবাইল সেট অন করতে বলেছে। কে বলেছে? ম্যাডাম, সেটা তো বলতে পারবো না। ট্রেনের গার্ড সাহেব খবর দিয়েছেন। ম্যাডাম, আপনার কি কিছু লাগবে? লাগলে বলবেন, আমি ব্যবস্থা করব। গরম 1 কাপ চা খাওয়াতে পারবেন? এরা বলেছে চা নেই, শুধু কফি। চায়ের ব্যবস্থা এক্ষুনি করব। চাটা যেন গরম হয় আর ঘন হয়। আমি পাতলা চা খেতে পারি না। নাস্তা কিছু দিতে বলবো? এদের চিকেন কাটলেট খারাপ না। নাস্তা খাবো না, থ্যাংক ইউ। চিত্রা তার মোবাইল ফোন অন করলো। প্রায় সঙ্গে সঙ্গে লিলির ফোন। হ্যালো চিত্রা, তুই কি ভেবেছিস মোবাইল ফোন অফ করে রাখলে আমার কাছ থেকে পার পেয়ে যাবি? দেখলি ক্ষমতার নমুনা? মামার মাধ্যমে ট্রেনের গার্ডকে ধরে তোর কাছে পৌঁছে গেলাম। তাই তো দেখছি। মামাকে তোর ব্যাপারটা বলেছি, উনি খুবই রাগ করেছেন। তোর টিকিটটা যাকে হ্যান্ডেল করতে বলেছেন তার চাকরি প্রায় যায় যায় অবস্থা। কে জানে, হয়তো এর মধ্যে চাকরি চলে গেছে। দেশের বেকার আরো একজন বেড়েছে। ও আচ্ছা। তুই যেভাবে ও আচ্ছা বললি তাতে মনে হচ্ছে তুই আমার কথা বিশ্বাস করছিস না। মামা রেলওয়ে বোর্ডের মেম্বার, এই বছর চেয়ারম্যান হয়ে যাবেন। চিত্রা নিশ্চিত থাক, একটা ব্যবস্থা হয়ে যাবে। প্রয়োজনে বুড়োকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ভালো কথা, বুড়ো কি ইতোমধ্যে তোর গায়ে হাত দিয়েছে? লিলি, এ জাতীয় কথা আমার শুনতে ভালো লাগে না। এটা হলো বাস্তবতা, রিয়েলিটি। এসব ঘটনা সব জায়গায় ঘটছে। কয়েকদিন আগে মগবাজার রেলওয়ে ক্রসিং এর কাছে কি হয়েছে শোন। গার্মেন্টসের একটা মেয়ে, 16-17 বয়স, কাজ শেষ করে বাড়ি ফিরছে। হঠাৎ 2 বদ এসে টান দিয়ে মেয়েটার শাড়ি পেটুকুট সব খুলে ফেললো। মেয়ে আচমকা নেংটু হয়ে এমন হতভম্ব যে। লিলি, আমি শুনতে চাচ্ছি না। তুই মুখে বলছিস শুনতে চাচ্ছিস না, আসলে ঠিকই শুনতে চাচ্ছিস। নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে। কথা যত নোংরা তত মজা। প্লিজ প্লিজ লিলি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন রাখছি। মামার সঙ্গে যোগাযোগ হলেই তোকে জানাবো। বন ফয়াস। চিত্রার চা এসেছে। পট ভর্তি চা, দুধ, চিনি, এক্সট্রা একটা টি ব্যাগ। পট থেকে চায়ের গন্ধ আসছে। আজকালকার চা থেকে গন্ধ আসে না, অনেকদিন পর গন্ধ পাওয়া গেল। চিত্রার প্রায় মনে হয় চায়ের গন্ধে এক ধরনের মন খারাপ ভাব থাকে। কেন এরকম মনে হয় কে জানে। চিত্রা রিডার্স ডাইজেস্ট খুলল। লাফটার দ্য বেস্ট মেডিসিন এর পাতা বের করল। মন ভালো করার কোনো মেডিসিন পাওয়া যায় কিনা দেখা যাক। From Webster's Dictionary, wind down 95 and 32-bit extension and a graphical shell for a 16-bit, patch 2 and 8-bit operating system, originally coded for a 4-bit microprocessor written by a 2-bit company that can't stand 1 bit of competition. এর মানে কি? এটা পড়ে কেউ হাসবে কেন? আমি কি আপনার সামনের চেয়ারটায় বসতে পারি? চিত্রা সামান্য হকচকিয়ে গেল। অচেনা পুরুষদের সঙ্গে হড়বড় করে লিলি কথা বলতে পারে, সে পারে না। সে খানিকটা আড়ষ্ট বোধ করে। তার জায়গায় লিলি থাকলে বলতো, অবশ্যই বসতে পারেন। হঠাৎ আমার সামনে বসতে চাচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা ব্যাখ্যা করুন। প্রথমবারে সুন্দর করে ব্যাখ্যা করবেন, যাতে আমাকে দ্বিতীয় বা তৃতীয় কোনো প্রশ্ন করতে না হয়। সহজ বাংলায় ঝেড়ে কাশুন। ভদ্রলোক তার সামনে বসেছেন। বয়স 25 থেকে 30। চারকোনা মুখ, গোলাকার মেটাল ফ্রেমের চশমা। চারকোনা মুখের সঙ্গে গোল চশমা মানাচ্ছে না, তাকে বোকা বোকা দেখাচ্ছে। গায়ে ব্লেজার, কফি কালারের ব্লেজার। ভদ্রলোকের মাথা ভর্তি কোকড়ানো চুল। কোকড়ানো চুলের জন্য চেহারায় নিগ্র নিগ্র ভাব চলে এসেছে, তবে গায়ের রং গৌর। ইনি কি একজন তরুণীকে একা বসে থাকতে দেখে ভাব জমাতে এসেছেন? কিছু পুরুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সঙ্গে কথা বলা। আমার নাম আশহাব। আশহাব অর্থ বীর, তবে আমি মোটেই বীর না।
ভীতু প্রকৃতির মানুষ। আমি একজন ডাক্তার, মাকে নিয়ে দেশের বাড়িতে যাচ্ছি। চিত্রা বলল, ও। তার আড়ষ্টভাব কমল না, বরং সামান্য বাড়ল। সামনে বসা ভদ্রলোক সহজ স্বাভাবিক ভঙ্গিতে অচেনা এক তরুণীর সঙ্গে কথা বলছেন, যেন পূর্ব পরিচিত। ঘটনা সেরকম না। চিত্রা এই প্রথম ভদ্রলোককে দেখেছে। ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন। একটা কাজ করতে পারেন, আমার মার সঙ্গে এক কামরায় থাকতে পারেন। আমি চলে যাব আপনার সিটে। চিত্রা বলল, থ্যাংক ইউ। চিত্রার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। ট্রেন জার্নি এখন তার অনেক ভালো লাগছে। সামনে বসা যুবককে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানালা দিয়ে দূরের দিগন্ত দেখতে পারলে ভালো হতো। দিগন্ত ঘন কুয়াশায় ঢাকা। এই কুয়াশা এগিয়ে আসছে। ট্রেন এমনভাবে ছুটছে যে মনে হচ্ছে কুয়াশা যেন তাকে ধরতে না পারে। এইটাই ট্রেনটির একমাত্র বাসনা। আশাব বলল, সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবেন। এরপর দেখা গেল ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। কড়াইয়ে ভালো ছিলেন, ঝাঁপ দিয়ে আগুনে পড়লেন। আমার মা বেশিরভাগ সময় বিরক্ত। চিত্রা তাকিয়ে আছে। অপরিচিত একজন তরুণীর সঙ্গে কোনো ছেলে এইভাবে কথা বলে? আপনি মার সঙ্গে থাকলে সবচেয়ে বড় উপকার হবে আমার। মার চিৎকার হইচই শুনতে হবে না। মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না। চিত্রা বলল, চা খাবেন? আমার ফ্লাস্ক ভর্তি চা। আশা বলল, আমি চা খাই না, তবে এখন খাবো। আমার মা ট্রেনে ওঠার পর থেকে কি নিয়ে হইচই করছে শুনলে আপনি অবাক হবেন। আপনার শোনারও দরকার আছে। হইচই আপনার সঙ্গেও করবেন। বলবো? চিত্রা বলল, বলুন। স্লিপিং কারে একটা ডেড বডি কেন যাচ্ছে, এই নিয়ে মায়ের সমস্যা। ট্রেনে কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমার ব্যাপার না। ডেড বডি আমি তুলিনি। মা সামনের স্টেশনেই নেমে যেতে চাচ্ছেন। অর্থহীন কথা না? আশাব উঠে গিয়ে কাউন্টার থেকে এক কাপ চা ঢালছে। তাকে খুবই বিরক্ত দেখাচ্ছে। তার সামনে অতি রূপবতী একটা মেয়ে বসে আছে। এই ব্যাপারটা এখন তার মাথায় নেই। চিত্রার ইচ্ছে করছে রিডার্স ডাইজেস্টের খোলা পাতাটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই যোগটা পড়ে আমাকে একটু বলবেন কোন জায়গাটা হাসির? সম্ভব না। এতটা ঘনিষ্ঠতা এই যুবকের সঙ্গে তার হয়নি, হবার সম্ভাবনাও নেই।